বেশ। হ্যাঁ, তাহলে তোমরা স্টুডেন্টস অফ ক্লাস 11, 11, একাদশ শ্রেণীর ছাত্রী। তোমরা শ্রীরামপুর গার্লস হাই স্কুল, আরো কয়েকটা স্কুল এলে ভালো হয়। আমি আজকে নতুন গল্প শুরু করছি। গল্প বলতে কি, এটা ঠিক গল্প বলবো না, এটা একটা রাইট আপ। ইট ইজ এ রাইট আপ বাই সিস্টার নিবেদিতা। সিস্টার নিবেদিতা, তিনি তোমাদের তিনি আহ, একটা তার স্বামীজি সম্পর্কে, স্বামীজি নিশ্চয়ই জানো, তোমরা নিশ্চয়ই শুনেছো, তোমরা পড়েওছো যে সিস্টার নিবেদিতার কাছে স্বামীজি ছিলেন তার গুরু, স্বামীজি তার মডেল, স্বামীজি তার স্পিরিট অফ ইন্সপিরেশন, তার ইন্সপিরেশন ছিলেন স্বামীজি, সোর্স, দ্য ডিভাইন লাইট ওয়াজ স্বামী বিবেকানন্দ টু সিস্টার নিবেদিতা। হ্যাঁ, হু ওয়াজ অ্যান আমেরিকান লেডি, শি ওয়াজ নট অ্যান ইন্ডিয়ান লেডি, বাট শি হ্যাড হাই রেসপেক্ট। তার যথেষ্ট শ্রদ্ধা ছিল ফর স্বামীজি, ফর স্বামী বিবেকানন্দ। She respected him. She had full veneration. She had faith in his guidance, in his philosophy, in his sayings, in his attitude to life. যাবতীয় প্রতি আমাদের সিস্টার নিবেদিতা হ্যাড ফুল ফেথ, হ্যাড ফুল কনফিডেন্স। এটার উপর ভিত্তি করে তিনি কিছু স্মৃতিচারণ করেছেন। তিনি কিছু স্মৃতিচারণ করেছেন অ্যাবাউট স্বামীজি। স্বামীজি তো মারা গিয়েছিলেন নিশ্চয়ই জানো, অ্যাট দি এজ অফ ভেরি ভেরি আর্লি, অ্যাট দি এজ অফ 39 অনলি। মাত্র মাত্র অ্যাট দি এজ অফ 39 স্বামীজি হ্যাড ডাইড। এটা আমরা সবাই জানি। হি ওয়াজ এ হোলি ম্যান, হি ওয়াজ এ সিয়ার, হি ওয়াজ এ ফিলসফার, হোয়াট নট, সমস্তটাই ছিলেন স্বামীজি। তার সেই স্বামীজিকে নিয়ে সিস্টার নিবেদিতা, তার একজন গুণমুগ্ধ একজন আমেরিকান লেডি, তিনি এই লেখাটা লিখেছেন, দ্য স্বামী অ্যান্ড মাদার ওরশিপ, পেজ নাম্বার 8। ক্লাস 11 কে বলছি, ক্লাস 11 কে বলছি, তোমরা তোমাদের টেক্সট বই খোলো, পেজ নাম্বার 8, 8 পাতা। একটু বড় আছে, সেন আমাকে একটু তাড়াহুড়ো করে পড়তে হবে। আমি কিন্তু মূল আলোচনা যেটা হবে, মাঝে মাঝে আমি একটুখানি উনি কি বলতে চাইছেন, হোয়াট ডাজ নিবেদিতা লাইক টু হিন্ট, লাইক টু সাজেস্ট, আমি মাঝে মাঝে সে দু একটা কথা তোমাদের বলবো। আর বাকি কাজটা তোমাদের ক্লাসরুমে তোমাদের টিচার্স আছেন, তোমাদের সাবজেক্ট টিচার, আর তিনি তোমাদের পড়াবেন, আলোচনা করবেন, বোঝাবেন। আমি পড়ছি বটে, আমি একটু মাঝে মাঝে তোমাদের এগুলো নিয়ে টাচ করব, সব বলবো, কিন্তু আমার মূল ফোকাস হবে অন ল্যাঙ্গুয়েজ, অন দ্য ফরমেশন অফ ইংলিশ ওয়ার্ডস, অন দ্য ফরমেশন অফ ইংলিশ ওয়ার্ডস এবং দেয়ার ডাইভার্সিফিকেশনস, দ্য ডাইভার্সিফাইড মিনিংস, দ্য চেঞ্জেস, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। কারণ এগুলো করলে আমাদের এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ সম্পর্কে একটু ভয় ভীতিটা তোমাদের কাটবে, এবং আমি সেইভাবেই চেষ্টা করছি। অলরেডি অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে আর কে নারায়ণের সে গল্পের মধ্যে দিয়ে আমরা অনেক আলোচনা করেছি তার ভাষাগত শব্দগত ব্যাপার, এবং গল্পের যে তাৎপর্য, ক্যারেক্টার, কিভাবে কি হলো, ইত্যাদি ইত্যাদি মোটামুটি আলোচনা করেছি। বাকিটা তোমাদের ক্লাসরুমে তোমাদের টিচাররা করাবে। তা আমি আজকে শুরু করছি তো স্বামী অ্যান্ড মাদার ওরশিপ। এখন প্রথমে একটা কথা বলে রেখে দিই, মাদার, এই মাদার ব্যাপারটা নিয়ে একটু বলা দরকার। মাদার বলতে আমরা জানি যেখানে মা আমাদের জন্ম দেন, গর্ভধারিণী মা, এটা তো ঠিক আছে। এছাড়া একটা শক্তি আছে, তাকে বলে মাদার স্পিরিট, মাতৃকা শক্তি। এই মাতৃকা শক্তি হচ্ছে গডেস, মাদার গডেস। স্বামীজি তার এই স্বামীজিকে নিয়ে এখানে নিবেদিতা যে লেখাটা লিখেছেন, মাদার ওরশিপ, এখানে উনি বলছেন যে স্বামীজি সবসময়তে একটা মাতৃকা
একটা মাতৃভাব তার মধ্যে সবসময় তো একটা জাগরণে, স্বপনে, ধ্যানে ছিল, একটা মাতৃ সাধনা। মা, মা ক্রিয়েটিভ, মা হচ্ছেন ক্রিয়েটিভ, মা জন্ম দেন, মা সৃষ্টি করেন। সেই জন্য মাদারলিনেস, এই যে মাদার ইমেজ, গডেস মাদার। আমাদের কাছে মাদার বলতে আমরা মা দুর্গা বলি, মা কালী বলি, মা সরস্বতী বলি, মা লক্ষ্মী বলি। আর আমাদের যে মা, যে মার কাছ থেকে আমরা এসেছি, আমরা জন্ম নিয়েছি সকলেই, আমাদের মা, সেটা গর্ভধারিণী মা। হ্যালো, তোমরা একটু চঞ্চল হচ্ছে, এদিক ওদিক কথা বলছো কেন? আমি দেখতে পাচ্ছি। প্লিজ বি অ্যাটেন্টিভ টু হোয়াট আই সে। প্লিজ বি অ্যাটেন্ড। আমি ইন দ্য ফ্রন্ট বেঞ্চ, ইন দ্য ফ্রন্ট বেঞ্চ আমি দেখতে পাচ্ছি। হোয়াই আর ইউ লাফিং অ্যান্ড টকিং টু হার? হোয়াটস দ্য ম্যাটার? আশ্চর্য কথা, বারবার বলছি যে বি অ্যাটেন্টিভ। তোমরা তোমাদের বইটা দেখো, লুক অ্যাট ইউর দ্য পেজ, পেজ নাম্বার 8। তুমি পাশের বন্ধুর সঙ্গে গল্প করে যাচ্ছ। আরে গল্প তো ক্লাসের পরে হবে, অসুবিধা কি আছে? আমাদের সময় কম, আমাদের টাইমটা বড় কম। I am discussing the mother concept, the concept of mother as held by স্বামীজি। স্বামীজি তার মাকে নিয়ে যে ভাবনা, তিনি মাকে নিয়ে, মা বলতে আমরা গর্ভধারিণী মা তো জানি, কিন্তু আরো একটা মাতৃভাব, একটা মাতৃকা, যে স্পিরিট, যে ভাব, সেটা স্বামীজির মধ্যে সবসময় বিরাজ করত। and it was observed by his ভক্ত, his devotee, his loyal sister নিবেদিতা। সিস্টার নিবেদিতা এটা ফলো করেছিলেন, লক্ষ্য করেছিলেন যে তার গুরু স্বামীজির মধ্যে এরকম একটা মা শক্তিকে তিনি সবসময় ভাবতেন। তা সেটা নিয়েই এখানে নিবেদিতা, সেই বিষয়টা নিয়ে নিবেদিতা এখানে কিছু কথা বলেছেন। তা সেটা আমরা পড়বো। ইট ইজ নট এ স্টোরি, এটা কোনো গল্প নয়। ইট ইজ নট এ স্টোরি, যেটা আমরা আগের বার পড়লাম, অ্যাস্ট্রোলজারের গল্প। এরকম কোনো গল্প এখানে নেই। এখানে জাস্ট সাম রিফ্লেকশনস। এখানে সিস্টার নিবেদিতার কতগুলো ভাবনা চিন্তা, তার কতগুলো চিন্তা সূত্র অ্যাবাউট স্বামীজি, অ্যাবাউট স্বামীজি's worship of mother, about Swamiji's devotion to mother, about Swamiji's confidence in the concept of mother, এগুলো নিয়ে তিনি আলোচনা করেছেন। তো সেটা আমরা পড়বো না কেন? আমরা একটু পড়ে দেখি। The story of the glimpses which I caught of this part of the Swamiji's life would be singularly incomplete. বলছে আমি স্বামীজির জীবনের দিকে ছোট ছোট যেসব ঘটনা আমি দেখতে পেয়েছি, সেটা উড বি সিঙ্গুলারলি ইনকমপ্লিট। সেই ঘটনার পরম্পরা আমি যদি লিখি, তাহলে ইট উড বি ইনকমপ্লিট, তাহলে সেটা ইনকমপ্লিট হবে। ইফ ইট কন্টেইনড নো মেনশন অফ হিজ ওরশিপ অফ দ্য মাদার, যদি আমি সেই জীবনের সেই ঘটনাগুলোকে উল্লেখ করতে গিয়ে স্বামীজির মাতৃভাব, তা মায়ের প্রতি তার যে শ্রদ্ধা, তার যে রেসপেক্ট ফর দ্য মাদার, তার যে বিলিফ ইন দ্য মাদার স্পিরিট, এটা যদি আমি না উল্লেখ করি, তাহলে মাই স্টোরি উড বি ইনকমপ্লিট। তাহলে আমার এই লেখা সেটা হবে অসম্পূর্ণ। এটা এখানে পরিষ্কার, ইট ইজ ডিক্লেয়ার্ড বাই সিস্টার নিবেদিতা, সেটাই আমরা বলছি। এখানে আমি যদি ভাষাগত দিক দিয়ে একটুখানি দেখি, এই যে GLIMPAC, গ্লিমস। হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 11, আমার কথা শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যালো, শ্রীরামপুর গার্লস হাই স্কুল, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যালো, তোমরা একটা ভয়েস দাও, ভয়েস ওভার দাও, অথবা কিছুটা লিখে হ্যাঁ দেখাও। স্যার, শোনা যাচ্ছে। ইয়েস অর নো? ইয়েস স্যার, শোনা যাচ্ছে। তোমরা একটা ভয়েস ওভার দাও, ইয়েস
or no or written? ডিজিটালি জানাও, হ্যাঁ কি না। হ্যালো, হ্যাঁ শ্রীরামপুর স্যার, গার্লস শোনা হাই স্কুল। যাচ্ছে। যাকগে, টেকনিক্যাল প্রবলেম। হ্যালো স্যার। তাহলে আমরা এখানে জানতে, হ্যাঁ সে পেয়েছি আগে। তাহলে হ্যাঁ, তাহলে হ্যালো। আমরা দেখতে পাচ্ছি যে স্বামীজি ওরশিপড দ্য মাদার। ইয়েস স্যার, শোনা যাচ্ছে। ভেরি গুড, ভেরি গুড, থ্যাংক ইউ। স্বামীজি ওরশিপড দ্য মাদার। এই যে ওরশিপ, WORSHIP, ওরশিপ মানে আমরা জানি অর্চনা করা, পূজা করা, এই তো। তা তিনি মাতৃ পূজা করতেন। স্বামীজি হ্যাড ডিপ লাভ, ডিপ রেসপেক্ট ফর মাদার। এটা আমরা পেয়ে গেলাম ওরশিপ। আর একটা শব্দ পেলাম, গ্লিমস। লিখে নাও, GLIMPSE, GLIMPSE, গ্লিমস। লিখেছ GLIMPSE, গ্লিমস। হ্যাঁ, গ্লিমস কথাটা মানে লেখো, এ শর্ট লুক, এ শর্ট গ্লান্স, এ শর্ট SHORT, গ্লান্স GLANCE, এ শর্ট গ্লান্স অর এ শর্ট লুক, একটা ছোট্ট করে তাকানো, এটাকে বলে গ্লিমস, GLIMPSE. I have always felt that there were two elements in each consciousness. নিবেদিতা এখানে বলছেন, সিস্টার নিবেদিতা, যে তিনি সবসময় অনুভব করেছেন যে স্বামীজির যে চেতনা, কনসাসনেস মানে চেতনা, এটা নাউন ফর্ম। নেসটাকে অফ করে দিলে কনসাস, এটা অ্যাডজেক্টিভ ফর্ম। অ্যাডভার্ব করলে, এটা লি অ্যাড করলে কনসাসলি হবে, আর নাউন করলে কনসায়েন্স হবে, বিবেক বা কনসাসনেস। যে নাউন তো আছেই কনসাসনেস, আর একটা হয় কনসায়েন্স মানে বিবেক। কনসাস অ্যাডজেক্টিভ, কনসাসলি অ্যাডভার্ব। এখানে ভার্ব করা যাবে না, এখানে কোনো ক্রিয়াপদ হবে না। তাহলে আমরা এটাও জেনে গেলাম। তাহলে উনি বলছেন যে স্বামীজির মধ্যে সবসময় দুটো সত্তা কাজ করতো, টু এলিমেন্টস। আনডাউটেডলি, আনডাউটেডলি মানে উইদাউট এনি ডাউট, কোনো সন্দেহ নেই, হি ওয়াজ বর্ন এ ব্রহ্মজ্ঞানী। স্বামীজি ওয়াজ বর্ন এ ব্রহ্মজ্ঞানী, মানে হি হ্যাড জ্ঞান, হি হ্যাড নলেজ, হি হ্যাড হিজ ইনসাইট ইনটু দ্য ব্রহ্মজ্ঞান। ব্রহ্ম সম্পর্কে তার যথেষ্ট ধারণা ছিল, তার জন্য তাকে বলা হচ্ছে ব্রহ্মজ্ঞানী। As Ramakrishna Paramahansa so frequently insisted, স্বামীজির গুরুজি ছিলেন আবার রামকৃষ্ণ পরমহংস, আমরা সেটাও জানি। ফ্রিকোয়েন্টলি, ফ্রিকোয়েন্টলি মানে লিখে নাও, ফ্রিকোয়েন্টলি, FREQUENTLY, frequently means লেখো at times, at times, মাঝে মাঝে, at times, frequently। আচ্ছা, ইনসিস্ট কথাটা লেখো, INSIST, ইনসিস্ট, এটা ভার্ব। ইনসিস্ট মানে ভার্ব। ইনসিস্ট করার মানে লেখো টু স্ট্রেস, STRESS, স্ট্রেস মানে জোর দেওয়া। আর একটা লেখো ইংরেজি শব্দ, টু এমফাসাইজ, EMPHASIZE, আবার বলছি EMPHASIZE, এমফাসাইজ, এমফাসাইজ মানে জোর দেওয়া, খুব ইনসিস্ট করা, স্ট্রেস দেওয়া। রামকৃষ্ণ পরমহংস মাঝে মাঝেই বলতেন, জোর দিয়ে বলতেন যে নরেন, নরেন মানে স্বামীজি, স্বামীজি ওয়াজ এ ব্রহ্মজ্ঞান when he was only 8 years old, যখন তার বয়স 8 বছর, সিটিং অ্যাট হিজ প্লে, যখন বসে বসে সে খেলা করছিল, he had developed the power of entering সমাধি, তখন তার মধ্যে একটা শক্তি জন্মাতো, সেটাকে স্পিরিচুয়াল টার্মে বলা হয় SAMADHI, সমাধি।
And what is the meaning of samadhi? Actually, samadhi is a multi-dimensional word. It has different meanings. এর নানান রকম অর্থ হয়। কিন্তু এখানে আমরা প্লেনলি স্পিকিং, মানে আমরা তো, আমি বা আমরা তো আর ওই জগতের মানুষ নই, আমাদের অত বোঝার ক্ষমতাও নেই। তবে আমি যেটুকু বুঝেছি, এই যে সমাধি, সমাধি হচ্ছে এই যে ট্রান্স, এটা একটা বিহ্বল অবস্থা একটা মানুষের হয় মাঝে মাঝে। এটা একটা স্টেজ, এটা একটা ফেজ, এটা একটা তৈরি হয় মানুষের মধ্যে। এই যখন সমাধি স্টেজটা একটা মানুষ যখন এক্সপিরিয়েন্স করে, তখন হি অর শি ইজ ফার অ্যাওয়ে ফ্রম দ্য রিয়েলিটিস অফ দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড হিম অর হার। তার আশপাশের যে বাস্তব জগৎ, এই বাস্তব জগৎ থেকে সে অনেক দূরে চলে যায়। মানে হি অর শি বিকামস আনকনসাস। তখন সে একদম আনকনসাস হয়ে যায়, মানে তার কোনো জ্ঞানগম্য থাকে না। কি নিয়ে থাকে না? ওই বাস্তব জগতের জ্ঞানগম্য থাকে না। এইটা কি বলা হচ্ছে? সমাধি স্টেজ। হ্যালো, আর একটা নতুন স্কুল কি জয়েন করলো শ্রীরামপুরে পড়ে? আমি বুঝতেই পারছি না। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে শ্রীরামপুর একটাই এখন। অনলি ওয়ান স্কুল হ্যাজ জয়েন, নো আদার স্কুল, তাই তো? আমি তো দেখতে পাচ্ছি শ্রীরামপুর গার্লস হাই স্কুল থেকে। তোমরা তোমাদের অ্যাটেন্ডেন্সটা ইনবক্সে দিয়ে দিও উইথ দ্য হেল্প অফ ইউর কোঅর্ডিনেটর। তোমাদের টিচার যিনি আছেন তার সাহায্যে, হ্যাঁ, তোমরা তোমাদের ইনবক্সে তোমাদের প্রেজেন্সটা, তোমরা অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেবে। তার মানে তোমরা যে ক্লাসে প্রেজেন্ট ছিলে, এটার একটা প্রমাণ থাকলো। বুঝতে পেরেছো? এই জন্যই বলছি অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেবে। যাই হোক, তাহলে আমরা বলছি, হ্যাঁ, যখন তার 8 বছর বয়স, যখন স্বামীজি উড সিট ইন ইন প্লেয়িং, যখন সে খেলা করতো বসে বসে, তখন মাঝামাঝি হি উড এক্সপিরিয়েন্স সমাধি। তার মানে হি উড বি আনকনসাস। তখন সে অসচেতন হতো, তার মধ্যে চেতনা থাকতো না। অফ দ্য রিয়েলিটিস অফ দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড হিম, তার আশপাশের যে বাস্তব অবস্থা, সেগুলোকে নিয়ে তার কোনো ধ্যান ধারণা কিছুই থাকতো না, সব ভুলে যেত। দিস ইজ কল্ড সমাধি স্টেজ। ওকে? তা রিলিজিয়াস, আমরা আবার সমাধি কথাটার মানে আমরা যেটা সাধারণভাবে বুঝি, যে সমাধি মানে ওই মৃত্যুর পর যেটা হয় ওটা, ওগুলো না। এখানে হতে পারে, কিন্তু আমরা এখানে সমাধি মানে এই এই মানেটা আমরা এখানে থাকছি, যে আনকনসাসনেস or losing sense of the realities of the world around him or her। আশপাশের যে বাস্তবতা, যে আমাদের জগৎ, যে ফ্যামিলিয়ার ওয়ার্ল্ড, সেগুলো সম্পর্কে আমরা অচেতন হয়ে পড়ি। এইটা একটা স্টেজ। সেটা স্বামীজি হ্যাড সাচ স্টেজ যখন তিনি খেলা করতে বসতেন। রিলিজিয়াস এখানে কি কি মানে জানার আছে, দেখো। পাওয়ার, পাওয়ার মানে আমরা জানি পাওয়ার একটা নাউন, শক্তি। এর অ্যাডজেক্টিভ নিশ্চয়ই জানো, ফুল যোগ করো পাওয়ারফুল। অ্যাডভার্বও জানো, পাওয়ারফুলি। কিন্তু ভার্বটা কি হবে? ক্যান এনিওয়ান গিভ দ্য রাইট আনসার? হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড পাওয়ার? তুমি লিখে জানাতে পারো, বা তুমি মুখে বলতেও পারো, যেটা আমি তো শুনতে পাবো না, একটা গোলমাল হচ্ছে অডিও সাউন্ডে। ইউ মে রাইট ইউর আনসার। ভার্ব ফর্ম অফ পাওয়ার, পাওয়ারের একটা ক্রিয়াপদ, ভার্ব। হবে? মনে হচ্ছে হবে না। তাহলে আমি বলে দিচ্ছি, এটা একটা যোগ করো, প্রেফিক্স যোগ করো, ইএম। তাহলে এম পাওয়ার লিখে রাখো, EMPOWER। এম্পাওয়ার ইজ দ্য ভার্ব, দ্য ফর্ম অফ দ্য ওয়ার্ড ইজ ভার্ব, ভার্ব, ভার্বাল ফর্ম। আর তো তুমি জেনে গেছো পাওয়ারফুল, পাওয়ারফুলি, পাওয়ার, এগুলো সব জানো। আচ্ছা, তাহলে হি হ্যাড ডেভেলপ দ্য পাওয়ার অফ এন্টারিং সমাধি, দ্য রিলিজিয়াস আইডিয়াস টুয়ার্ডস হুইচ হি ন্যাচারালি গ্র্যাভিটেটেড। এটা খুব সুন্দর শব্দ, লিখে রাখো, গ্র্যাভিটেট। দেখো, GRAVITATE।
অ্যাকচুয়ালি এই গ্র্যাভিটেট কথাটা এসছে গ্র্যাভিটেশন থেকে। এটার মানে হচ্ছে এটা আকর্ষণ, অ্যাট্রাকশন টুয়ার্ডস দ্য সেন্টার। এটা কি বলে গ্র্যাভিটেট করা, অ্যাট্রাকশন টুয়ার্ডস দ্য সেন্টার, যেটা মধ্যে আছে, অন্তঃ, যেটা মাঝখানে আছে, যেটা মাঝখানে সেই দিকে যেটা আকর্ষণ থাকে, যেটাকে বলে মাধ্যাকর্ষণ। তোমরা বিজ্ঞানে পড়েছো গ্র্যাভিটেশন, মাধ্যাকর্ষণ। হ্যাঁ, কিন্তু এখানে ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে গ্র্যাভিটেট। এখন তোমাদের, আমি আগে বলেছি কিনা আমার খেয়াল পড়ছে না, তোমাদের মনে রাখতে হবে এই যে ওয়ার্ডের ব্যবহার, এই ওয়ার্ডের ব্যবহারে প্রসঙ্গক্রমে মানেটা বদলেও যেতে পারে, আবার অন্য আর এক প্রসঙ্গে আর একটা অর্থ হতে পারে। একই শব্দ দুটো প্রসঙ্গে দুরকম অর্থে ব্যবহার করা হয়। যেমন আমি বললাম গ্র্যাভিটেট, যেমন গ্র্যাভিটেট, গ্র্যাভিটেট কথাটাতে এসছে গ্র্যাভিটেশন থেকে। কিন্তু এখানে তো আর মাধ্যাকর্ষণ, এখানে বিজ্ঞানের কোনো ব্যাপার নেই। এখানে বলতে চাচ্ছে আসলে মানেটা বলছে এখানে গ্র্যাভিটেট মানে লেখো টু মুভ টুওয়ার্ড, লেখো টু মুভ টুওয়ার্ড, টু মুভ টুওয়ার্ড, TOWARD, or to be attracted by, to be attracted by, to be attracted by, আকৃষ্ট হওয়া। তার মানে স্বামীজি ন্যাচারালি had attraction for religious ideas, মানে অর্থাৎ স্পিরিচুয়াল, রিলিজিয়াস বলতে এখানে স্পিরিচুয়াল কিছু আধ্যাত্মিক ভাবনা প্রতি স্বামীজির একটা আকর্ষণ ছিল। তিনি বুঝতে পারতেন জগৎ, জীবন, ঈশ্বর, ঈশ্বরের ভাবনা, ঈশ্বরের ইচ্ছা, ঈশ্বরের শক্তি, ঈশ্বরের লীলা, এগুলো নিয়ে তার মধ্যে একটা ভাবনা কাজ করত, তার একটা ভালোবাসা ছিল। এটা কি বলছে গ্র্যাভিটেট করা, মানে গ্র্যাভিটেট, দ্য ওয়ার্ড গ্র্যাভিটেট হ্যাজ বিন ইউজড ইন এ ডিফারেন্ট কনটেক্সট। এখানে একটা অন্য কনটেক্সটে এখানে ব্যবহার করেছেন গ্র্যাভিটেট শব্দটা, আর হাইলি অ্যাবস্ট্রাক্ট। এই যে রিলিজিয়াস আইডিয়াস টুয়ার্ড হুইচ হি গ্র্যাভিটেটেড আর হাইলি অ্যাবস্ট্রাক্ট। এই রিলিজিয়াস আইডিয়াস গুলো ছিল অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট কথাটা মানে নট কংক্রিট, মানে একটু অস্পষ্ট, অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড ফিলোসফিক্যাল, এবং সাথে সাথে বলতে হবে সেগুলো ছিল একটু দার্শনিক, মানে দর্শন ঘেঁষা সব আইডিয়া। হ্যাঁ, যেগুলো আমাদের কমন পিপলের পক্ষে ভেরি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, বুঝেছো? তা ভেরি রিভার্স, লেখো রিভার্স শব্দটা লেখো, REVERSE, রিভার্স মানে অপোজিট, রিভার্স মানে অপোজিট, REVERSE। আচ্ছা, এর অ্যান্টোনিম কি হবে, উল্টো শব্দ, সেটা বলে দিয়ে একটু লিখে নাও। অবভার্স, OBVERSE। আবার বলছি OBVERSE, অবভার্স। অবভার্স আর রিভার্স এই দুটো হচ্ছে একে অপরের বিপরীত শব্দ, কন্ট্রাডিক্টরি ওয়ার্ড বা কন্ট্রাস্টিং ওয়ার্ড। আচ্ছা, তাহলে যে রিলিজিয়াস আইডিয়াগুলো স্বামীজির মধ্যে ঘোরাফেরা করতো, স্বামীজির যেগুলোর প্রতি তার যেটা আকর্ষণ ছিল, ভালোবাসা ছিল, সেটা ওয়ার হাইলি অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড ফিলোসফিক্যাল। সেগুলো একেবারে ফিলোসফিক্যাল, দ্য ভেরি রিভার্স অফ দোজ হুইচ আর কনলি রেফার্ড টু অ্যাজ আইডোলেট্রাস। এবং এই যে রিলিজিয়াস উনি তো ব্রহ্মজ্ঞানী ছিলেন, উনি ব্রহ্মজ্ঞানী ছিলেন, উনি আইডোলেট্রাস ছিলেন না। আইডোলেট্রাস শব্দটা লিখে নাও, IDOLATROUS, ঠিক আছে? আবার বলছি IDOLATROUS, বাংলাটা লেখো পৌত্তলিক, পয়ে ঔকার তয়ে তয়ে লয়ে হস্যিকার ক, পয়ে ঔকার তয়ে তয়ে লয়ে হস্যিকার ক, পৌত্তলিক। এই শব্দটার জন্ম হয়েছে কোথা থেকে, লেখো আইডল, IDOL, আইডল মানে পুতুল।
এটা কংক্রিট, যেটা আমরা চোখে দেখতে পাই, যাকে টাচ করতে পারি, এটা কংক্রিট। আইডল, আইডল মানে মূর্তি, আইডল মানে মূর্তি বা পুতুল, আইডল। আমরা যেগুলো একটা দেবদেবীর মূর্তি করে আমরা যখন ওরশিপ করি, পূজা করি, সেগুলো আমাদের কাছে আইডল, মানে আমাদের মূর্তি, আইডল। হুম। আবার এমনও হয় আইডল মানে যাকে আমরা খুব রেসপেক্ট করি, মনে মনে তার একটা ছবি মনে মনে এঁকে রাখি, সে আমার আইডল। কথাটা বুঝেছো? শোনো, গুড ইংলিশ। তা এই আইডল থেকে শব্দটা এসছে, আর একটা শব্দ লেখো, আইডোলেট্রি। আইডিও LATRY, IDOLATRY, আইডোলেট্রি। ইট মিনস, লেখো বাংলাটা, পৌত্তলিকতা। পৌত্তলিকতা, এটা নাউন হয়ে গেল, পৌত্তলিকতা, আইডোলেট্রি। ঠিক আছে? মানে আইডল নিয়ে যারা বেশি, যে কনসেপ্ট অফ আইডলস বা বিলিভ ইন আইডল, এই ব্যাপারটাকে বলে আইডোলেট্রি। এবার একটা অ্যাডজেক্টিভ লেখো, আইডোলেট্রাস। IDOLATROUS। তুমি তাহলে তিনটে শব্দ শিখে গেলে, আইডল, আইডোলেট্রি আর আইডোলেট্রাস। একটা আইডল, আইডোলেট্রি, আইডোলেট্রাস। তাহলে হোয়াট ইজ দ্য মিনিং অফ আইডল? আইডলের বাংলা মানে মূর্তি, একটা মডেল, যেটা আমার চোখের সামনে থাকে। যেমন আমরা দেবদেবীর মূর্তি রাখি। আবার এমনও হয় মনে মনে তুমি কাউকে, তুমি নেতাজি, স্বামীজি বা ঋষি অরবিন্দ ঘোষ, তোমার কাছে হয়তো একটা আইডল। কি ধরো, রামকৃষ্ণ, স্বামীজি তোমার আইডল। আইডল মানে হচ্ছে এ ভেরি রেসপেক্টেবল, অ্যাডোরেবল পার্সন, যাকে তুমি মনের মধ্যে রাখো, যাকে তুমি পুজো করো, যার কাছে প্রেয়ার জানাও, এটাকেও বলা হয় আইডল। তা দেখো, একটা শব্দের কত রকম ভ্যারাইটি আছে, একটা শব্দের নানা রকম মিনিংস আছে, এবং ব্যবহার করতে হবে যে প্রসঙ্গে, সেখানে সেই বিশেষ অর্থটা আসবে। এইটা তোমাদের খেয়াল রাখতে হবে। নইলে এই বাংলাই বলো বা ইংরাজি বলো, যে কোনো ভাষা, হিন্দি বলো, কোনো ভাষায় তুমি সঠিকভাবে মানে অসুবিধা আছে ব্যবহার করার ক্ষেত্রে। কারণ ভাষা কিন্তু একটা চলমান, এটা একটা ভাষার একটা লাইফ আছে, প্রাণ আছে, কথা বলছে, এবং এটা নানান দিক আছে, নানান অ্যাসপেক্ট আছে, এগুলোকে আয়ত্ত করতে হবে। লাভ ফর, যদি তুমি ভাষা, লাভ ফর ল্যাঙ্গুয়েজ, তোমার ভাষার প্রতি তোমার ভালোবাসা যদি থাকে, তাহলে ইউ ক্যান লার্ন। আর যদি না থাকে, তাহলে ভালো হবে না। ভালো বা তোমার লিখতে পারবে না, ভালো কথা বলতে পারবে না, ভালো করে চিঠি লিখতে পারবে না, তুমি কোনো লেকচার দিতে পারবে না, স্পিচ দিতে পারবে না, তুমি লেখালেখি করতে পারবে না ভালো। সেজন্য তোমার একটা লাভ ফর ল্যাঙ্গুয়েজ শুড ডেভেলপ। আমরা সেটা চেষ্টা করছি। ইন আওয়ার ভার্চুয়াল ক্লাসরুম, I am trying my level best to develop your love for language, particularly English language. Among the students of class 12, class 11, class 9 and class 10. এই চারটে ক্লাসের দায়িত্ব আমাকে দেয়া আছে। আমি চেষ্টা করছি টু ডেভেলপ ইউর ইন্টারেস্ট ইন ল্যাঙ্গুয়েজ। আমি চেষ্টা করছি। এখন তোমরা কি করছো এটা আমি বলতে পারবো না, ইট ইজ আপ টু ইউ। কারণ সেটা তোমার চেষ্টার উপর নির্ভর করবে। আমি যেমন একটা চেষ্টা করছি, তেমনি তোমরাও যদি চেষ্টা করো, তাহলে একটা কোঅপারেটিভ বেসিসে একটা কিছু রেজাল্ট আসবে। তার জন্য তোমাকে বাড়িতে গিয়ে তোমাকে একটু প্র্যাকটিস করতে হবে, একটু ভাবনা চিন্তা করতে হবে, বন্ধুদের সঙ্গে গ্রুপ স্টাডি করতে হবে। এগুলো তোমার একটু দরকার। নইলে ব্যাপারটা কিরকম বোকা বোকা হয়ে যাবে, এটা ওয়ান ওয়ে ট্রাফিক হয়ে যাবে, কোনো লাভ হবে না। এই যে দেখছি মাঝে মাঝে গল্প করছো পাশের জনের সঙ্গে, হাসি, একে তাকে, এগুলো দিস ইজ ওয়ার্থলেস। ইন ক্লাসরুম ইউ শুড বি অ্যাটেন্টিভ, তাই না? কারণ ইট ইজ এ হোলি প্লেস। তোমার ক্লাসরুম তোমার কাছে একটা হোলি প্লেস। এটা হচ্ছে, এখানে এটা হচ্ছে সিট অফ লার্নিং।
এটা লেখাপড়া করার জায়গা। এটা তো অন্তত উই ডু এক্সপেক্ট। আমরাও তো তোমাদের বয়সে করেছি পড়াশোনা, দুষ্টুমি করেছি ঠিকই, কিন্তু ক্লাসরুমে নয়, বাইরে। ক্লাসরুমের মধ্যে আমরা শুনবো, ভাববো, হ্যাঁ, আমরা রেসপন্স দেওয়ার চেষ্টা করব। এটাই তো হওয়া উচিত। যাই হোক, কিছু মনে করো না, মনে যেন রাগ করো না, আমি বলে ফেলছি বলে। দেখো, আমারও তো কষ্ট হচ্ছে, আমি এপার থেকে বলছি তোমাদের সামনে, তাই না? তোমাদের অস্থিরতা দেখলে আমার ভাল লাগছে না, মনটা। আমি চেষ্টা করছি বলবার। আমি অনেকগুলো শব্দ বলে দিলাম: আইডোলেট্রাস, রিভার্স, গ্র্যাভিটেট, ইনসিস্ট, হ্যাঁ, এই শব্দগুলো সব বললাম। হ্যাঁ, গ্লিমস, অনেকগুলো শব্দ আজকে আলোচনা হলো। এগুলো তোমাকে একটু দেখতে হবে, ভালোবাসতে হবে। আর একটু এগোই। হ্যাঁ, সমাধি শব্দটা নিয়ে আমি একটু বলবার চেষ্টা করেছি, যদিও সমাধি হ্যাজ এ স্পিরিচুয়াল এসেন্স, ওটার মধ্যে একটা আধ্যাত্মিক গন্ধ আছে। ওটার মানে হচ্ছে তোমার এই আশেপাশের বাস্তব জগৎ থেকে তুমি যখন বিযুক্ত হবে, তুমি যখন বিচ্ছিন্ন হবে, এটা একটা সমাধি। সমাধির আরো অনেকগুলো স্টেজ আছে, সেগুলো নিয়ে কোনো আলোচনার জায়গা এটা নয়, সেগুলো তোমরা পরে জানবে। আমাদের এখানে জাস্ট সমাধি এরকম একটা মানে নিয়ে আমরা এগোচ্ছি, যেটা বোধহয় নিবেদিতা, মানে সিস্টার নিবেদিতা এটাই বোধহয় বলতে চাইছেন তার গুরু সম্পর্কে, স্বামীজি সম্পর্কে। উনি আরো বলছেন যে ইন হিজ ইয়াং এজ অ্যান্ড প্রিজিউমেবলি, শব্দটা লেখো, PRESUMABLY, হচ্ছে প্রিজিউমেবলি। প্রিজিউমেবলি মানে লেখো পারহ্যাপস, পারহ্যাপস হঠাৎ, হয়তোবা, হয়তোবা। প্রিজিউমেবলি মানে হয়তোবা, অ্যাপারেন্ট হয়তোবা, পারহ্যাপস, প্রিজিউমেবলি। তাহলে তার যৌবন বয়সে স্বামীজি প্রিজিউমেবলি, when he had already been some time under the influence of শ্রী রামকৃষ্ণ, যখন শ্রী রামকৃষ্ণর কাছে তিনি যখন, তার যখন দীক্ষা হয়েছিল, তার যখন সময় কাটতো, হ্যাঁ, মূল্যবান সময় যখন তিনি কাটাতেন, নরেন রামকৃষ্ণ দেবের সংস্পর্শে যখন এসেছিলেন, হি বিকেম এ ফর্মাল মেম্বার, তখন স্বামীজি হয়েছিলেন একটা সদস্য। কিসের? না, এর নাম হচ্ছে সাধারণ ব্রাহ্ম সমাজ, এরই সদস্য তিনি হয়েছিলেন। এখানে একটা শব্দ পেয়ে গেলাম, ফর্ম্যাল। ফর্ম্যালটা অ্যাডজেক্টিভ, ফর্ম্যালিটি নাউন, ফর্ম্যালাইজ ভার্ব, ফর্ম্যালি অ্যাডভার্ব। দেখো কতগুলো শব্দ তোমাকে পরপর বলে দিলাম, তোমরাও জানো, কিন্তু তোমরা ভাবনা চিন্তা করো না, এটাই আমাদের সমস্যা। লি যোগ করলে অ্যাডভার্ব হবে, ISE যোগ করলে কখনো কখনো ভার্ব হয়, ফর্মালাইজ হলো। ইটি যোগ করলে ITY, ফর্ম্যালিটি হলো, নাউন হলো। তাহলে এগুলো আমরা জেনে গেলাম। ফর্ম্যাল, ফর্ম্যাল মানে এভরি নর্মাল, ফর্ম্যাল মেম্বার মানে সাধারণ একটা মেম্বার হয়ে গেলেন। ইন ইংল্যান্ড অ্যান্ড আমেরিকা হি ওয়াজ নেভার নোন টু প্রিচ এনিথিং দ্যাট ডিপেন্ডেড অন এ স্পেশাল ফর্ম। তবে ইংল্যান্ডে আমেরিকায় তিনি এমন কিছু প্রিচ করতেন না। প্রিচ করা মানে প্রচার করা, প্রিচ করা মানে হচ্ছে প্রচার করা। তিনি এমন কিছু প্রচার করতেন না। হ্যাঁ, তারপরে বলছেন দ্য রিয়ালাইজেশন অফ ব্রাহ্মণ, দ্য রিয়ালাইজেশন অফ ব্রাহ্মণ was only his imperative. The Advaita philosophy is only system of doctrine. এগুলো হচ্ছে এই যে অদ্বৈতবাদ, অদ্বৈত একটা দর্শন, অদ্বৈত দর্শন, এটা স্পিরিচুয়াল একটা ব্যাপার। এটা এখন বোঝানোর দরকার নেই। অনলি সিস্টেম অফ ডক্ট্রিন, এই ডক্ট্রিনটার একটা শব্দ, DOCTRINE, ডক্ট্রিন। ডক্ট্রিন মানে হচ্ছে, এটা লেখো, একটা সিস্টেমেটিক থট, সিস্টেমেটিক থট, or creed, CREED, creed. The Vedas and the Upanishads, its sole scriptural authority. আর সোল মানে কি? SOLE, সোল মানে লেখো মেইন, MAIN, মেইন মানে মেজর। আমরা এইখানে আজকে এসে থামলাম। তাহলে তাহলে স্টুডেন্টস অফ ক্লাস 11, আমি আজকে মাত্র একটা স্কুলকে পেয়েছি। অ্যাজ ফার অ্যাজ মাই মনিটরিং সিস্টেম আমাকে যেটা বলছে, যে শ্রীরামপুর গার্লস হাই স্কুল একমাত্র প্রেজেন্ট, এবং এটা খুব ব্যাড সিগন্যাল যাচ্ছে, খুব ভেরি ব্যাড সিগন্যাল। দেয়ার আর সো মেনি স্কুলস, বাট অনলি শ্রীরামপুর গার্লস হাই স্কুল আই ডু ফাইন্ড ইন মাই স্ক্রিন দ্যাট ইউ আর অনলি প্রেজেন্ট। যাক, থ্যাংকস টু ইউ,
for your kind attention and kind attendance. আমরা যেটা পড়া শুরু করেছি এটা একটা স্পিরিচুয়াল রাইট আপ, এটা একটু আধ্যাত্মিক বিষয়। তো স্বামীজি সম্পর্কে একটা স্মৃতিচারণ করেছেন সিস্টার নিবেদিতা, পড়তে ভালো লাগছে। স্বামীজির ঠিকই তার ভাবনা চিন্তা, তার মানসিক অবস্থা, আমি যেমন দেখেছি স্বামীজিকে, মানে উনি স্বামীজিকে যেমন দেখেছেন তার থেকে কিছু কিছু তিনি কথা আমাদের জানাচ্ছেন। এটা আমাদের লাভ হচ্ছে। আর তোমরা এই বয়সে, এখন তোমরা পড়ছো ক্লাস 11, তোমরা 16-17 বছর বয়সে তোমরা এগুলো শিখছো, শুনতে পাচ্ছ। It will be profitable for you in future. Thank you. Let us wait for your next class. In the next week, we shall meet you. Thank you. Please be attentive and attend and give your response, give your attendance inbox with the help of your coordinator. Thank you.